তাহলে গ্রন্থি আমরা বললাম বিশেষ ধরনের এপিথেলিয়াল টিস্যু। রেকর্ডিং এর জন্য আবার বলতে হচ্ছে আমাকে। বিশেষ ধরনের এপিথেলিয়াল বা আবরণী টিস্যু যারা কি করে, ক্ষরণ তৈরি করে। ক্ষরণের মধ্যে আমরা বললাম যে ক্ষরণের উপর ডিপেন্ড করে, বা আর একটা কথা বলা যায় সেটা হচ্ছে এই যে নালিকা থাকা না থাকার উপরে ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিঃক্ষরা, অন্তঃক্ষরা। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির আমরা ক্ষরণগুলোকে বলতেছিলাম বিভিন্ন নামে পাওয়া যায়। ঘাম আছে, চোখের যে আমাদের টিয়ার তৈরি হয় মানে চোখের পানি, সেটাও কিন্তু একটা বহিঃক্ষরা গ্রন্থি। মানে আমাদের টিয়ার গ্ল্যান্ড যেটা থাকে এখানে, হ্যাঁ, ওইটাও বহিঃক্ষরা। আবার ব্রেস্ট থেকে যে মিল্ক আসে সেটাও বহিঃক্ষরা গ্রন্থি, মানে ব্রেস্ট একটা বহিঃক্ষরা গ্রন্থি। আবার আমাদের এখানে আছে প্যারোটিড গ্রন্থি, তারপরে আছে লিভার, হ্যাঁ, প্যারোটিড গ্রন্থি মানে লালা গ্রন্থি, লালা গ্রন্থির আর একটা প্যারোটিড গ্রন্থি। তাহলে বিভিন্ন নামে আমরা পাচ্ছি। আর অন্তঃক্ষরা গ্রন্থি যে ক্ষরণটা আসে সেটাকে আমরা শুধুমাত্র হরমোন নামে পাবো। তারপরে বললাম যে বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি দুইটার মধ্যে পার্থক্যটা কি। প্রথম পার্থক্য যেটা সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থিতে আমাদের ডাক্ট বা নালিকা থাকে, অন্তঃক্ষরা গ্রন্থিতে ওইরকম ডাক্ট বা নালিকা থাকে না। বহিঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণটা তৈরি হয় সেটা ডাক্টের মাধ্যমে নিকটবর্তী স্থানে কাজ করে, মানে বেশি দূরে যেতে পারে না। অন্তঃক্ষরা গ্রন্থিতে যে ক্ষরণটা তৈরি হয় হরমোন, সেটা যেহেতু রক্তের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেজন্য ওইটা যেই জায়গায় তৈরি হয় তার থেকেও অনেক দূরে গিয়ে কাজ করতে পারে। এই গেল দুইটা পার্থক্য। আর একটা পার্থক্য আপনারা লিখবেন যে ওই এর ক্ষরণে বিভিন্ন ধরনের নামগুলো লেখা যাবে, মানে যেমন। আর অন্তঃক্ষরা গ্রন্থির যে ক্ষরণ সেটাকে আমরা বলবো হরমোন। এইটাকে প্রধানত এনজাইম বলে, প্রধানত। বাকি অনেকগুলো তো নাম আছে আলাদা। আর এটা হচ্ছে হরমোন। উদাহরণ দেওয়া যায়, একটা পার্থক্য আমরা দিতে পারবো যে উদাহরণ। উদাহরণের মধ্যে বিভিন্ন নামগুলো লিখবেন, যেমন বড়টা লিখেন লিভার, তারপরে হচ্ছে আপনার লালা গ্রন্থি, আর এখানে আমাদের আছে পিটুইটারি, তারপরে অগ্নাশয়, হ্যাঁ আসেন, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা পড়বো বিস্তারিত। হ্যাঁ, ওটা আমি যাবো ওইদিকে, শেষ হয়নি। তাহলে অন্তঃক্ষরা বহিঃক্ষরা, ঠিক আছে, এই চারটার মতো পার্থক্য লিখতে পারলেই হয়ে যাবে। মানে ওদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমরা পার্থক্য হিসেবে লিখবো, তাহলে হয়ে গেল। আর একটা কথা আছে, যদিও এটা আপনার ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগের মধ্যে এটা নাই, কিন্তু এটা লেখা উচিত। মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র মানে যার দুইটা অংশই থাকে, যেই গ্রন্থিটার দুইটা অংশই থাকে, মানে ওর মাঝে কিছু টিস্যু থাকে যেগুলা বহিঃক্ষরার মতো কাজ করে, কিছু টিস্যু থাকে যেগুলো অন্তঃক্ষরার মতো কাজ করে। তাহলে দুইটাই যেখানে থাকে সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস।
এর দুইটা অংশ, একটা হচ্ছে বহিঃখরা। বহিঃখরা অংশটা থেকে বিভিন্ন ধরনের আমাদের এনজাইম আসে, যেমন হচ্ছে অ্যামাইলেজ, লাইপেজ। আর অন্তঃক্ষরার যে অংশটা থাকে এইখান থেকে আমাদের বিভিন্ন হরমোন গুলো আসে। তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনসুলিন, তারপরে গ্লুকাগন আছে। এটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস ও অগ্নাশয়ের ইয়া হচ্ছে নাম হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে এর দুইটা অংশ থাকে। এর আসতে পারে যে ধরেন পরীক্ষা আসবে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি আমরা কেন বলবো, তাহলে দুইটা কারণ। একটা হচ্ছে এখান থেকে আমরা বহিঃখরা গ্রন্থি থেকে যা আসে তাও পাই, আবার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন আসে হরমোনও পাই, ইনসুলিন, গ্লুকাগন, আরো আছে। দেখি এটা the body system and the organs that are responsible for releasing hormones. Let's go ahead and get started. So as I start out, আচ্ছা, আমি প্যানক্রিয়াসটা দেখানোর জন্য ওই ছবিটা ইয়া করলাম আর কি। এই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে আপনার প্যানক্রিয়াস। এটা থাকে কোথায় আসলে? এখানে তো এই ছবি দেখে তো কিছু বোঝা যাবে না। দাঁড়ান দাঁড়ান আমি দেখাচ্ছি। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে এটা হলো স্টোমাক, ঠিক আছে, বা পাকস্থলী। পাকস্থলীর পরে আমাদের কোন অংশটা আসে? ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম আসে। ক্ষুদ্রান্ত্রের কয়টা অংশ? তিনটা, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, ঠিক আছে। তাহলে এই যে ডিউডেনাম, ডিউডেনামের আবার তিনটা ভাগ। এখানে আমার হয় নাই, এখানে আরেকটা ভাগ আসবে আর কি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আর কি। তো আমাদের যে অগ্নাশয় যেটা, সেটার হেড, মাথাটা এখানে থাকে, হ্যাঁ, আর লেজটা এইদিকে থাকে। লেজটা এইদিকে আমাদের একটা স্প্লিন থাকে, প্লিহা বলে, স্প্লিন বা প্লিহা। হ্যাঁ, ওর লেজটা এখানে লাগানো থাকে। এইখানে ডাক্ট থাকে, ডাক্ট বা নালিকা থাকে। এখানে অনেকগুলো নালিকা থাকে। এগুলো এসে এসে মেইন ডাক্ট, যেটা মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে এসে যোগ হয়। দেখেন তো, যেই সকল ক্ষরণগুলো তৈরি হয়, মানে এনজাইম যেগুলো তৈরি হয়, সেগুলা সবগুলো এসে এই ডাক্টের মাধ্যমে আমাদের যে ডিউডেনামের সেকেন্ড পার্ট আছে, হ্যাঁ, সেকেন্ড পার্টে আসে। তাহলে এটা কিন্তু বেশি দূর গেল না, জাস্ট এইখান থেকে ডিউডেনামে আসলো। তাহলে এটা ওর বহিঃখরা অংশটা। আর অন্তঃক্ষরা ভিতরে কিছু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষগুলা থেকে আমাদের হরমোন গুলা তৈরি হয়। এগুলা ব্লাডের মাধ্যমে যায়, মানে এর চারপাশে আবার রক্তনালিকা আছে, তাহলে সেখান থেকে ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায়। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে আমাদের আছে আলফা সেল, বিটা সেল, হ্যাঁ, তারপরে আছে ডেল্টা সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আছে। এই বিটা সেল থেকে আসে ইনসুলিন, আর আলফা সেল থেকে আসে হচ্ছে গ্লুকাগন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন আছে একটা, আর একটা আছে প্যানক্রিয়াটিক। তাহলে আমাদের মেইন কিন্তু এই দুইটা। ইনসুলিন কি করে? ইনসুলিন
ইনসুলিন খাদ্য হজমে সহযোগিতা করে। হ্যাঁ, সহযোগিতা তো করে। এখান থেকে লিঙ্গে দেয়। কার্বোহাইড্রেটটা বানিয়ে ইনসুলিন আর গ্লুকাগন এরা দুইজনে মিলে আমাদের রক্তের যে গ্লুকোজ এর মাত্রাটা ঠিক রাখে, নরমাল রাখে, নিয়ন্ত্রণ করে। মানে ইনসুলিন যেটা করে সেটা হচ্ছে রক্তে যদি গ্লুকোজ বেড়ে যায়, মানে আমি খাওয়া দাওয়া করার পরে গ্লুকোজ তৈরি, মানে পরিপাকের মাধ্যমে ওই খাওয়া থেকে গ্লুকোজ তৈরি হবে, তাহলে এই গ্লুকোজটা রক্তে গেলেই ইনসুলিন ক্ষরণ শুরু হবে। কারণ আমরা তো অনেক বেশি খাচ্ছি, অনেক বেশি কার্বোহাইড্রেট খেয়ে ফেলতেছি, তাহলে এইটা যদি রক্তে থেকে যায় তাহলে হাইপারগ্লাইসেমিয়া হবে। হাইপারগ্লাইসেমিয়া মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকা। ইনসুলিন কি করে, ওই অতিরিক্ত যে গ্লুকোজটা আছে সেটাকে গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা করে। কোথায় জমা করে? লিভারে। তো গ্লাইকোজেন হিসেবে ও জমা থাকলো। আবার আমি ধরেন আজকে সারাদিন রোজা আছি, তাহলে বিকালের দিকে কিন্তু আমার আর ব্লাডে গ্লুকোজ নাই, সেই যে গ্লুকোজটা যে কমে গেল এটাকে নরমাল করার জন্য আমাদের গ্লুকাগন তখন কাজ করবে। মানে গ্লুকাগন ওই যে গ্লাইকোজেন জমা ছিল ওইটাকে ভেঙে আবার গ্লুকোজে পরিণত করবে, করে লিভার থেকে রক্তে নিয়ে আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে গ্লুকাগন হচ্ছে রক্তে যদি গ্লুকোজ কমে যায় ও অ্যাক্টিভেট হয় এবং গ্লাইকোজেনকে ভেঙে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ নরমাল করে। আর ইনসুলিন হচ্ছে যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় কোনো কারণে, আমরা খাওয়া দাওয়া করার কারণে বা অন্য কোনো কারণে, তাহলে সেটাকে নরমাল লেভেলে আনার কাজ হচ্ছে ইনসুলিন। ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন থাকেই না। মানে এই যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে কোষগুলো আছে এগুলো অনেক সময় নষ্ট থাকে, জন্মগতভাবে অনেকের থাকেই না, অথবা কোনো কারণে রেডিয়েশনের কারণে, ইনফেকশনের কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তখন ইনসুলিন তৈরি হয় না। মানে ইনসুলিন যদি একদম তৈরি না হয় তখন সেটাকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস। আর একটা হচ্ছে টাইপ 2, ইনসুলিন ঠিকই তৈরি হয় কিন্তু কাজ করতে পারে না, মানে নরমাল করতে পারে না ব্লাড গ্লুকোজটাকে। এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের টাইপ 2 ইনসুলিন। তাহলে এই জন্য আপনার কি বলেন, ডায়াবেটিস রোগীদের কি দেওয়া হয়? ইনসুলিন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ ওদের ইনসুলিন কম থাকে, কম থাকার কারণে ব্লাড গ্লুকোজটা নরমালের চেয়ে বেশি থাকে। তাহলে এখানে ওরা ছোট করে দেখাইছে আর কি, এটা দুইটা কিডনির মাঝখানে দেখাইছে, কিন্তু এটা কিডনির মাঝখানে থাকে না, এটা একটু ভুল করছে। হ্যাঁ হ্যাঁ, গ্ল্যান্ড দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা তো কিডনি, এর হেড তো কিডনির সাথে থাকে না। আচ্ছা যাই হোক, এটা বাদ। আমি যেটা বলছি এটা হচ্ছে আমাদের যে পাকস্থলী থাকে, পাকস্থলী ডিউডেনামের এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের সাথে হচ্ছে হেডটা থাকে, আর এইদিকে হচ্ছে লেজটা থাকে। তাহলে এখান থেকে এই, তাহলে প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড বা গ্রন্থি। গামার অংশের ক্ষেত্রে কোন ক্রিয়াগুলো বলা হয়? হরমোনের কথা বলছে সোমা গামা 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 থেকে আসে সোমাটোস্ট্যাটিন, স্ট্যাটিন। আর আরেকটা হচ্ছে আলফা গামা, আরেকটা হচ্ছে ডেল্টা। ডেল্টা থেকে আসে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নামের একটা হরমোন আসে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। পলি মানে অনেক, আর পেপটাইড মানে অনেকগুলো পেপটাইড থাকে। তাহলে বহিঃখরা গ্রন্থি আমি বললাম যে আমরা যদি আমাদের ক্ষুদ্রান্ত্র বা পাকস্থলীর মধ্যে যে সকল গ্রন্থি থাকে মোটামুটি সবগুলোই হচ্ছে বহিঃখরা গ্রন্থি। তারপরে এখানে বললাম লালা গ্রন্থি বা প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে লিভার, সেটাও একটা বহিঃখরা গ্রন্থি। তারপরে হচ্ছে আমাদের ঘাম গ্রন্থি আছে, হ্যাঁ ঘাম গ্রন্থি। লোমের নিচে, লোম প্রতিটা লোম কূপের নিচে দেখবেন একটা করে গ্রন্থি থাকবে, হ্যাঁ ঘাম গ্রন্থি। ঠিক আছে, সমস্যা নেই।
সিবাসিয়াস গ্রন্থি একটা কথা আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমি বহিঃখরা গ্রন্থির কথা বলতেছি, একটু জানা দরকার। সিবাসিয়াস গ্রন্থিটা থাকে হচ্ছে আমাদের চামড়ার নিচে থাকে, লোমকূপের নিচে, এখান থেকে আসে হচ্ছে সিবাম, মানে যে ক্ষরণটা আসে সিবাম। ইয়া হয় না মানুষের, এই কি বলে আপনার, হ্যাঁ হ্যাঁ, বর্ণ বর্ণ যে হয় বলে না, এইটা কিন্তু এই গ্রন্থি থেকে হয়, মানে এর যে সিবামটা এটা কিন্তু তৈলাক্ত, মানে পদার্থটা তৈলাক্ত। তো এইটা এই যে সিবাম এখান থেকে বের হয়ে আমাদের যে স্কিনটা বা ফেসটাকে একটু তৈলাক্ত রাখে। অনেকের ক্ষরণটা বেশি থাকে, তার দেখবেন যে ফেস বেশি মানে তেল তেলে ভাব থাকে, অনেকের ক্ষরণটা কম থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে সিবাম, ঠিক আছে। সিবামটা যখন এখানে ভিতরে জমে যায়, তাহলে এই যে তৈলাক্ত পদার্থটা এখানে কিন্তু ধুলাবালি লাগলেই আটকে যাবে। তো ধুলাবালি জমতে জমতে যদি আমাদের, আমরা বললাম যে বহিঃখরা গ্রন্থির একটা ডাক থাকে বা নালিকা থাকে, এই নালিকা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, কথা বুঝতে পারছেন, তাহলে কিন্তু এর ভিতরে যে সিবাম গুলো আছে এগুলা বের হইতে পারবে না, বের হতে পারবে না। তখনই কিন্তু ওই গ্রন্থিটা ফুলে যায়, এবং সেটাকে আমরা বলতেছি বর্ণ, বা অন্য জায়গায় হলে অন্য জায়গায়ও তো বর্ণই বলে। তাহলে বর্ণ বা একনি বলে, হ্যাঁ, এক এসি এনি, একনি। এই একনি আবার নামকরণ আসছে, এখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, নামটা ভুলে গেছি আমি, মানে একনি শব্দটা আছে ওই ব্যাকটেরিয়াতে। তো অনেক সময় এটা বন্ধ হয়ে গেলে ওই ব্যাকটেরিয়াও তখন আবার ইনফেকশন করে ভিতরে, সব মিলে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে সিবাম যখন জমা হয় এটা ফুলে যায়, তখন সেটাকে আমরা বর্ণ বা একনি বলি। এই মেকানিজমটা হচ্ছে এইটা, যে সিবাসিয়াস গ্রন্থি থেকে কিভাবে বর্ণটা তৈরি হচ্ছে। সিবামটা থাকে কি ভালো হয়? সিবামের তো অবশ্যই গুরুত্ব আছে, এগুলো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে অ্যান্টিমাইক্রোবিয়াল কথাটার অর্থ হচ্ছে এরা কিন্তু আমাদের জীবাণু মারার ক্ষেত্রে এদের একটা ভূমিকা আছে। মানে যত গ্রন্থি আছে সবগুলারই ক্ষরণ যে আছে, যেমন চোখের যে আমাদের গ্ল্যান্ড আছে এখানে, হ্যাঁ, অশ্রু গ্রন্থি, সেটা যে চোখের পানিটা যে আসে, এখানেও কিন্তু লাইসোজাইম এনজাইম থাকে, যেগুলো আমাদের জীবাণু ধ্বংস করার জন্য দরকার হয়। তাহলে সবকিছুরই উপকারিতা আছে, কিন্তু যদি কোনো ঝামেলা হয় সেটা আবার তার অপকারিতাটা প্রকাশ পেয়ে যায়, এটা হলো সমস্যা। তাহলে সিবাসিয়াস গ্রন্থি একটা বহিঃখরা গ্রন্থি, এটা একটা উদাহরণ। ঘাম গ্রন্থি আছে একটা, তাহলে ঘাম গ্রন্থিরও তো উপকারিতা আছে। ঘাম গ্রন্থি কেন দরকার বলেন তো? হ্যাঁ, ভিতরে জীবাণু বা ময়লাগুলো বাইরে করে। ময়লা বের করে নাকি? মানুষ ঘামে কখন সেটা বলেন আমাকে। তাপমাত্রা বেড়ে গেলে ঘামে, মানে আমাদের বডির টেম্পারেচার নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঘাম গ্রন্থির ভূমিকা আছে, ঠিক আছে। তারপরে আমি বললাম যে অশ্রু গ্রন্থি বা হ্যাঁ টিয়ার গ্ল্যান্ড একটা কথা আছে, ওইটাও বহিঃখরা গ্রন্থি। তারপরে আমাদের কানের ভিতরে খোল জমে না, সাদা সাদা, তাহলে এগুলাও কিন্তু সেরোমিনাস গ্রন্থি থাকে ওইখানে,
এর ক্ষরণটার নাম হচ্ছে সিরোমেন বা সেরোমেন বা সিরোমেন, যাই হোক। এই ক্ষরণগুলা কিন্তু কানে জমা হয়ে ওগুলো যখন ড্রাই হয়ে যায় তখন সেটা আমরা এই খৈল হিসেবে যেটা বের করে আর কি কান পরিষ্কার করার সময় এই সিরোমেনটাই কিন্তু জমা হয় ওখানে, ধুলাবালি জমে গিয়ে ওটা পরে হয়ে যায়। ভালো আসলে কাটিয়ে রিক্স আছে, অনেক সময় অনেকের অনেক বেশি জমে, তাহলে জমে গেলে তো সে শুনতে সমস্যা হবে। শক্ত হয়ে যায়। হ্যাঁ, শক্ত হয়ে অনেক সময় যদি বন্ধ হয়ে যায় বহিকর্ণ, তাহলে তো শুনতে সমস্যা হবে। এই হলো একটা কথা। আর যেটা বললাম যে লিভার বা যকৃৎ, সেটা একটা বহিঃখরা গ্রন্থি। তারপরে লালা গ্রন্থিও বহিঃখরা গ্রন্থি। তারপরে স্তন বা ব্রেস্ট যেটা, এটাও বহিঃখরা গ্রন্থি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বহিঃখরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থিটাতে যাই। অন্তঃক্ষরা গ্রন্থিতে আমাদের সবার মানে হেড যেটা মাথায় থাকে, এইখানে আমরা পিটুইটারি গ্রন্থি দেখতে পাচ্ছেন একটা, এটা কিন্তু ব্রেনের নিচে থাকে আর কি, মাথার খুলির ভিতরে কিন্তু ব্রেনের নিচে। ছোট একটা অংশটা হ্যাঁ হ্যাঁ ছোট, এটা একটা বড় ছবি আছে, আপনি আমাকে ছবি এনে দেন। ছবি হ্যাঁ, আমাদের ব্যাক করে ভিডিও থেকে ব্যাক করে পিকচারে যান। ফটো, হ্যাঁ পিটুইটারিতে নাই, কিছু নাই, তাহলে এটা গেল কোথায়? আচ্ছা আছে তো, দেখেন এটা কিন্তু ব্রেনের নিচে থাকে, এই জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এখানে দেখেন, এখানে কি হলো, আসবে না? দেখেন ও চারদিকে কিন্তু জাল ইয়া আছে, কৌশিক জালিকা গুলো আছে, তার মানে এটা অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকে কিন্তু রক্তের মাধ্যমে চলে যায় ইয়াগুলা। তাহলে পিটুইটারি গ্রন্থি যেটা, সেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির রাজা বলা হয়, কারণ এই গ্রন্থির যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলা দিয়ে বাকি শরীরের মধ্যে অন্য যে সকল অন্তঃক্ষরা গ্রন্থি আছে তাদের ক্ষরণটা নিয়ন্ত্রিত হয়, মানে সিগন্যালটা, মেইন সিগন্যালটা এই গ্রন্থি থেকে যায়, সেজন্য এটাকে মাস্টার গ্ল্যান্ড বলি। তাহলে এর কিন্তু আমরা তিনটা অংশ পাই। এই যে একটা সামনের দিকে আমরা পাবো একটা অ্যান্টেরিয়র লোব বা মানে সম্মুখ ভাগ একটা পাবো, পশ্চাৎ ভাগ, আর মাঝখানে একটা ছোট অংশ থাকে। যাই হোক, এগুলো পার্টস, ইন্টারমিডিয়েট এগুলো মনে রাখার দরকার নেই, আপনারা তিনটা অংশ মনে রাখবেন। একটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র মানে সামনে, মানে সম্মুখ অংশ বা সম্মুখ লোব একটা থাকে, তারপরে পিছনের দিকে থাকে পোস্টিরিয়র লোব। তাহলে অ্যান্টেরিয়র লোব বা সম্মুখ যে লোবটা থাকে সেইটা থেকে আমাদের কিছু হরমোন আসে, আর পোস্টেরিয়র যে অংশটা সেটা থেকে কিছু হরমোন আসে। তাহলে অ্যান্টেরিয়র থেকে কিন্তু অনেকগুলো আসে, পোস্টেরিয়র থেকে আমি আগে পোস্টেরিয়র কথাটা বলি বা পশ্চাৎ। পোস্টেরিয়র কথাটার অর্থ পশ্চাৎ, এটা মেডিকেল টার্ম। পোস্টেরিয়র লোব
পোস্টেরিয়র লোব থেকে আমাদের আসে হচ্ছে অক্সিটোসিন, আর একটা আসে হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এই অক্সিটোসিন আর হচ্ছে ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন যেটা করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে পানির মাত্রাটা নিয়ন্ত্রণ করে, মানে এ কাজ করে কিডনিতে, বুঝতে পারছেন? তৈরি হয় কোথায়? পিটুইটারিতে, কিন্তু কাজ করে গিয়ে হচ্ছে কিডনির আমাদের যে নেফ্রন আছে না, নেফ্রন, রেচনতন্ত্র কি পড়াইছে? পড়ায় না। হ্যাঁ, নেফ্রন, ওই নেফ্রনে গিয়ে কিন্তু কাজ করে ভ্যাসোপ্রেসিন। মানে পানি তো বের হয় মূত্রের সাথে, মূত্র হিসেবে, তাহলে কাজ করতে হবে ওইখানে গিয়ে। তাহলে শরীরে পানির মাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আর অক্সিটোসিন যেটা করে সেটা হচ্ছে মহিলাদের যে ইউটেরাস থাকে বা জরায়ু থাকে, সেইখানে ও ওই জরায়ু কি করে? কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন মানে সংকোচন ঘটায়। তাহলে সংকোচন ঘটাইতে হবে কখন? যখন ডেলিভারি হবে বাচ্চা। কথা বুঝতে পারছেন? মানে ইউটেরাসটা তো এরকম মোটামুটি আর কি এরকম, তাহলে বাচ্চার হেড যখন এখানে আসে এই জায়গাটা এই দিক দিয়ে বের হবে, ঠিক আছে? তাহলে উপর থেকে এটাকে কি করতে হবে? চাপ দিতে হবে, মানে ইউটেরাসটা সংকুচিত হইতে হবে, সংকুচিত। এই সংকোচন ঘটায় হচ্ছে অক্সিটোসিন, বুঝতে পারছেন? এই হলো অক্সিটোসিনের কাজ। আর ভ্যাসোপ্রেসিনের কাজ যেটা বললাম সেটা হচ্ছে নেফ্রনে গিয়ে কাজ করে, পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করে। এর আরেকটা নাম আছে এডিএস, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, আর ডাইউরেসিস কথাটার অর্থ হচ্ছে মূত্র তৈরির যে প্রসেসটা সেটা হচ্ছে ডাইউরেসিস। মানে মূত্রের মাধ্যমে যেহেতু পানি বের হয়ে যায়, তাহলে পানি বের হওয়ার প্রক্রিয়াটাকে সে কি করে? বিরোধিতা করে, অ্যান্টি। কথা বুঝতে পারছেন আমার? অ্যান্টি মানে হচ্ছে ওর উল্টা কাজ করে। তাহলে ডাইউরেসিস কথাটার অর্থ হচ্ছে পানি বের করে দেওয়া শরীর থেকে। তাহলে অ্যান্টি ডাইউরেটিক হরমোনটা কি করবে? পানি যাতে বের না হয়, এই জন্য এডিএস বা ভ্যাসোপ্রেসিন হচ্ছে পানি ধরে রাখার কাজটা করে। এই তাহলে আমরা পোস্টেরিয়রটা থেকে দুইটা হরমোন আসে, এটা বললাম, কাজ করে। তারপরে আমাদের মাঝখানের যে অংশটা থেকে, এই মাঝখানের অংশটা থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা MSH। এই মেলানোসাইট একটা কোষ, সেটা থাকে হচ্ছে আমাদের ত্বকের একটা কোষ হচ্ছে মেলানোসাইট। এইখান থেকে মেলানিন তৈরি হয়। এই মেলানিনটা আমাদের যে কালার, মানে আমাদের কমপ্লেক্সন, সেটা নিয়ন্ত্রণ করে। তাহলে মেলানিন বেশি থাকলে কালো হবে বেশি। কথা বুঝতে পারছেন? মানে আমাদের যে গায়ের কালার যেটা ফর্সা নাকি শ্যামলা নাকি কালো, সেটা কিন্তু এই মেলানোসাইটের উপরে নির্ভর করে। তাহলে মেলানোসাইট থেকে মেলানিন যেটা আসে সেটা। তাহলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা কি করে? স্টিমুলেশন মানে কি? উদ্দীপনা দেওয়া। এই হরমোনটা আমাদের ত্বকের যে মেলানোসাইট আছে সেখানে উদ্দীপনা দেয় মেলানিন তৈরির জন্য। তাহলে কারো যদি এই হরমোন কম থাকে সেক্ষেত্রে মেলানোসাইট কম কাজ করবে, ঠিক আছে? অথবা মেলানোসাইটের নিজেরও কোনো সমস্যা থাকতে পারে। তাহলে দেখেন, ও কিন্তু তৈরি হয় পিটুইটারিতে, কাজ করতেছে কার উপরে? মেলানোসাইটের উপরে। এর জন্য এরা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অনেকে দেখবেন যে মেলানোসাইট থাকে না, দেখবেন যে অনেক অনেক লোকের আছে যে ওই স্কিনে অনেক জায়গায় সাদা সাদা থাকে না, কি বলে এগুলাকে? ভিটিলিগো বলে, আবার হচ্ছে আপনার মানে মেডিকেল টার্ম হচ্ছে ভিটিলিগো। তাহলে ওদের হচ্ছে মেলানোসাইটটা থাকে না। দুই ধরনের আছে, একটা হচ্ছে ভিটিলিগো আর একটা হচ্ছে আমাদের নামটা ভুলে গেলাম। মানে একটাতে হয় কোষগুলা থাকে না, মানে একটা নির্দিষ্ট জায়গায় কোষগুলা থাকে না,
আর একটাতে হয় হচ্ছে আপনার পুরো শরীরের কোষগুলা কম কাজ করে বা কাজ করেই না। এখন তো আগে আজান দিয়ে দেয়, টাইম ছোট হয়ে গেছে। তাহলে মাঝখানের অংশটা থেকে আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আসে, ঠিক আছে। আচ্ছা, সামনের অংশ তাহলে আসি, অ্যান্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোব থেকে আসে, এক নম্বরে হচ্ছে গ্রোথ হরমোন আসে, হ্যাঁ। ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা ট্রপিক হরমোন। GnTH, তারপরে লুটিওট্রপিক LHT, এটা লুটিনাইজিং হরমোনও বলে, লুটিওট্রপিক হরমোন। নাম্বারটা কাইন্ডলি হ্যাঁ, 3 নাম্বার। আচ্ছা, এটা পুরা হচ্ছে, এটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক, জিএনতে হচ্ছে গোনাড। গোনাড মানে আমাদের যে জনন কোষ আছে, মানে ছেলেদের আছে হচ্ছে শুক্রাশয়, মেয়েদের আছে ডিম্বাশয়, ওইখানে গিয়ে কাজ করে হচ্ছে এই হরমোন। ট্রপিক কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি মানে আকর্ষণ থাকা। ট্রপিক্যাল এরিয়া বলে না, ট্রপিক্যাল এরিয়া একটা কথা আছে যে কারোর প্রতি আকর্ষণ থাকা, এই কথাটা ট্রপিক, ট্রপিক কথাটা এখান থেকে আসছে। সেজন্য ACTH মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির প্রতি তার এই হরমোনটার আকর্ষণ বেশি, তার মানে অ্যাড্রেনাল গ্রন্থিতে গিয়ে কাজ করে। ট্রপিক কথাটার অর্থ হচ্ছে মানে নির্দিষ্ট এলাকার প্রতি তার একটা এক্সট্রা টান, সেটা। তাহলে আমরা একটু বিরতি দিই, হ্যাঁ। আপনারা একটু দেখুন, এটা কি বন্ধ হচ্ছে না কেন রেকর্ড? তাহলে ওগুলোর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কাজ করা হচ্ছে থাইরয়েডের উপর। আপনি আমাকে ওই ছবিটা নেন, এই যে, আচ্ছা এটা আগে দেখাই। এই এই গ্রন্থিটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। দেখেন, এটা আমাদের এই জায়গায় থাকে, এই গলার এখানে থাকে। এই ছবিটা এইভাবে নিছে তো, তাহলে এটা দুইটা লোব থাকে, এই দিকে একটা লোব, মানে এই অংশটা একটা লোব, এই দিকে আর একটা লোব, আর মাঝখানে স্মার্ট থাকে একটা, মানে দুই দিকের কানেকশন, এই জায়গায় দুই দিক থেকে কানেকশন জিনিসটা। এই একটা লোব, একটা লোব, এখানে স্মার্ট থাকে।
এটাকে হ্যাঁ, আর একটা ডান লোব থাকবে, তাহলে একটা বাম। ঠিক আছে, এদের পিছনে দেখেন, এদের পিছনে দুই জোড়া থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে, দুইটা দুইটা করে চারটা, এইদিকে দুইটা এইদিকে দুইটা। এটা কিন্তু থাইরয়েডের পিছনে থাকে, এমনি দেখাইছে সামনে, কিন্তু থাকে পিছনে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কয়টা? তাহলে চারটা। তাহলে আমাদের যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আছে সেটা পিটুইটারি অ্যান্টেরিয়র লোব থেকে আসে, এসে এখানে কাজ করে, থাইরয়েড হরমোনটাকে সে স্টিমুলেট করে। করে থাইরয়েডের যে হরমোন আছে থাইরক্সিন, তারপরে ট্রাইআয়োডো থাইরোনিন মানে T3 T4, এগুলা তৈরির ক্ষেত্রে এই TSH টা এই গ্ল্যান্ডটাকে কি দেয়? উদ্দীপনা প্রদান করে। তাহলে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে পাইলাম গ্রোথ হরমোন। একটা গ্রোথ হরমোনটা কি করে? দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। আর একটা পাইছিলাম ACTH। ACTH টা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে এটা অ্যাড্রেনাল গ্রন্থি যেটা থাকে আমাদের কিডনির দুই দিকে, কিডনির দুইটার উপরে দুইটা গ্রন্থি থাকে। আচ্ছা, আমাকে ওই ভিডিওটা নিয়ে আসেন। ভিডিওটা প্রথমে যে ছবিটা দেওয়া ছিল না প্রথম দিকে, হ্যাঁ ওই ছবিটা। হ্যাঁ, গ্রোথ হরমোন, তারপরে বলছি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ACTH, তারপর ACTH, তো ACTH, তারপরে GNTH। GN মানে হচ্ছে গোনাড, তাহলে গোনাডোট্রপিক হরমোন। গোনাড বলা হয় আমাদের যে জননাঙ্গ গুলো আছে সেগুলাকে, মানে প্রধান দুইটা জননাঙ্গ, একটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস বা শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি। তাহলে এগুলোর উপরে এই হরমোনটা কাজ করে, গোনাডোট্রপিক হরমোন যেটা। এটা গেল। আর কি বলছিলাম তাহলে? আর একটা লুটেনার্জিং হরমোন আসে LH। এটা হচ্ছে লুটেনাইজিং, LEU, লুটেনাইজিং। এই হরমোনটাও আমাদের ওই আপনার ওভারির উপরে কাজ করে, ওভারি। তাহলে পোস্টেরিয়র থেকে আসছে দুইটা, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন। আর অ্যান্টেরিয়র থেকে আসছে TSH, ACTH, তারপরে GNTH আর কি, মানে গোনাডোট্রপিক হরমোন, লুটেনার্জিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মানে এরা কিছুই করে না, এরা অন্যান্য গ্রন্থিগুলোকে স্টিমুলেট করে তাদের কাজ করার জন্য। ঠিক আছে, এটা না সবগুলো একসাথে একটা ছবি ছিল না, মানুষের ছবি, ভিডিওটাতে আছে। হ্যাঁ, তাহলে এই জন্য কিন্তু পিটুইটারি গ্রন্থিটাকে আমরা গ্রন্থির রাজা বলে থাকি, বা মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, বা এটা আসছিল গতবারের পরীক্ষায়, গত ব্যাচের, যে মাস্টার গ্ল্যান্ড কি, কোনটাকে মাস্টার গ্ল্যান্ড বলে? आंसर पिट्यूटरी হ্যাঁ, এটা आंसर হচ্ছে হ্যাঁ पिट्यूटरी ग्लैंड के मास्टर ग्लैंड बोले হ্যাঁ, এটা বললেই হয়ে যাবে। হ্যাঁ, এই ছবিটা দাও এখানে, এখানে এইটা যাবে না। सर ये এটা একটা হ্যাঁ, এটা কি যাবে না, চলে যাবে না? এটা ডাউন করলে না টেস্টি সেটা বুঝা যাচ্ছে। হ্যাঁ, নিচের গুলো তো বোঝা যাবে না যে। আচ্ছা, এখানে দেখেন তো, তাহলে আমাদের পিটুইটারি পরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এই থাইরয়েডের জায়গায়, হ্যাঁ এই জায়গাটাতেই একটু নিচে এই যে থাইমাসটা দেখাইছে না,
থাইমাস, এটা কিন্তু আরেকটু নিচে থাকে। এই থাইমাস একটা কিন্তু গ্রন্থি, এটা বড়দের থাকে না, মানে বাচ্চাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই থাইমাস গ্রন্থিটা কাজ করে। এটা কাজ বলতেছি, এটা একটু জানতে হবে। থাইমাস, এইখান থেকে আমাদের থাইমোসিন একটা হরমোন আসে। হ্যাঁ, মানে এই গ্রন্থি বা এই হরমোনের কাজ মেইনলি হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, মানে আমাদের একটা পুরো শরীরে প্রতিরক্ষামূলক একটা সিস্টেম আছে, মানে বাইরে থেকে কোনো জীবাণু ঢুকলে সেটা থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমটাকে আবার দুই ভাগ করা হয়। একটা হচ্ছে হরমোনাল ইমিউনিটি, মানে মানুষের শরীরে দুই ধরনের ইমিউনিটি থাকে, একটা হচ্ছে হরমোনাল ইমিউনিটি আর একটা হচ্ছে সেলুলার ইমিউনিটি। মানে হরমোনাল ইমিউনিটিটাতে হরমোন দিয়ে জীবাণুগুলোকে ধ্বংস করা হয়, প্রতিরক্ষাটা হরমোনের মাধ্যমে হয়। আর সেলুলার ইমিউনিটিটাতে সেল দিয়ে হয়, মানে কোষ দিয়ে হয়। তাহলে সেলুলার ইমিউনিটির মধ্যে আমাদের কিছু সেল আছে, যেমন টি সেল আছে, বি সেল আছে। হ্যাঁ, তো টি সেল যেটা, এই টি সেলটা আমাদের এই থাইমাস থেকে আসে। তাহলে যখন বাচ্চা ছোট থাকে, মানে আমরা যখন ছোট ছিলাম তখন এই গ্রন্থিটা এরকম বড় ছিল এবং তার কার্যকারিতাটা ছিল, এবং যত আমরা বড় হই আমাদের ইমিউনিটিটা ডেভেলপ করে। ছোট বাচ্চাদের কিন্তু ইমিউনিটিটা অত ডেভেলপ থাকে না, উন্নত থাকে না, সেই জন্য তাদের অল্পতেই রোগ হয়ে যায়। তো যখন এই ইমিউন সিস্টেমটা আস্তে আস্তে যখন ডেভেলপ করে, তখন কিন্তু এই থাইমাসের কাজ কমে যায় আস্তে আস্তে, এবং এটা অ্যাট্রফি হয়ে যায়। অ্যাট্রফি হয়ে যাওয়া মানে কি, ছোট হয়ে যাওয়া জিনিসটা, তখন এটা আর বোঝা যায় না। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত। তাহলে এখান থেকে আসে থাইমোসিন। আচ্ছা, তাহলে এই টি সেলটা আমাদের থাইমাসে তৈরি হয়। মানে হরমোনাল ইমিউনিটি, সেলুলার ইমিউনিটিতে দুইটা সেল থাকে, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে বি সেল। এই টি সেলটা এখানে তৈরি হয় আর বি সেলটা এখানে গিয়ে ম্যাচিউর হয়, মানে ও তৈরি হয় অন্য জায়গায় কিন্তু পরিপূর্ণ হয় এইখানে। তাহলে আর সরাসরি টি সেলটা থাইমাসে তৈরি হয়। টি সেল কি করে, আমাদের সেলুলার ইমিউনিটি দান করে। মানে শরীরের যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা, তার দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে হিউমোরাল বা হরমোনাল। এই সেলুলারের একটা অংশ হচ্ছে টি সেল, সেই টি সেলটা আমাদের থাইমাস থেকে আসে। এইটা। তারপরে থাইমাসের পরে তাহলে কি আছে, এইদিকে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি আছে। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা কিডনির উপরে বসানো থাকে, এটা খুবই ছোট, অনেক ছোট ছোট, কিন্তু এখানে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে আসলে দেখাই যায় না, এরকম একটা বিচির মতো থাকবে। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কিন্তু অনেকগুলো হরমোন আসে। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে দুই ভাগে ভাগ করা যায়। ধরেন এইরকম, এখানে মাঝখানে একটা অংশ আর চারদিকে একটা অংশ। বাইরের অংশটাকে বলে কর্টেক্স, ভিতরের অংশটাকে বলে মেডুলা। বুঝতে পারছেন? মানে বাইরের যে অংশটা এটা হচ্ছে কর্টেক্স, ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। এই কর্টেক্স আর মেডুলা থেকে, কর্টেক্স থেকে কিছু হরমোন আসে, মেডুলা থেকে কিছু হরমোন আসে। কর্টেক্স থেকে আসে আমাদের কিছু হরমোন আছে যেগুলোকে গ্লুকোকর্টিকয়েড বলে, গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। আর একটা আসে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন। আচ্ছা, এগুলো হচ্ছে কর্টেক্স থেকে তিনটা। গ্লুকোকর্টিকয়েড যে সকল হরমোন আছে, যেমন কর্টিসল, হ্যাঁ, এই হরমোনগুলো আমাদের শরীরে, গ্লুকো কথাটা আসছে হচ্ছে গ্লুকোজ থেকে। তাহলে এরা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েডটা হচ্ছে মিনারেল মানে আমাদের শরীরে যে লবণগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম,
এই লবণগুলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। ঠিক আছে, তাহলে দুই ধরনের হরমোন পেলাম, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। আর অ্যান্ড্রোজেন যেটা, সেটা আরেকটা জায়গা থেকে আসে, মানে এটাকে বলা হয় পুরুষ হরমোন বা মেল হরমোন অ্যান্ড্রোজেন। এটা কিন্তু পুরুষদের শুক্রাশয় বা টেস্টিস থেকেও আসে। তাহলে দুই জায়গা থেকে আসতেছে, একটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আর একটা হচ্ছে শুক্রাশয় থেকে। তাহলে আমাদের পুরুষদের যে পুরুষত্ব বা পুরুষের যে বৈশিষ্ট্য, সেকেন্ডারি বৈশিষ্ট্যগুলা, মানে পুরুষের তো মেয়েদের থেকে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তাদের ধরেন দাড়ি গোফ এগুলো হয়, হ্যাঁ, মানে শারীরিক গঠনেরও কিছু পার্থক্য আছে। এই হরমোনটা এই বৈশিষ্ট্যগুলো প্রকাশের ক্ষেত্রে এর এক ভূমিকা আছে, সেজন্য এটাকে পুরুষ হরমোনও বলা হয়, অ্যান্ড্রোজেন। ঠিক আছে, এটা গেল কর্টেক্স থেকে। আর মেডুলা থেকে আমাদের দুইটা হরমোন আসে, একটা হচ্ছে অ্যাড্রেনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। নর অ্যাড্রেনালিন, বানানটা ভুল হয়েছে মনে হচ্ছে। নর অ্যাড্রেনালিন। আচ্ছা, এগুলো আরেকটা আমাদের নিউরোট্রান্সমিটার বলে, মানে যে সকল হরমোন আমাদের স্নায়ুতন্ত্রে, মানে আমাদের যে নার্ভ আছে, স্নায়ুর মধ্য দিয়ে যে উদ্দীপনা যায়, এই উদ্দীপনা যাওয়ার ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কিছু হরমোন কাজ করে, সেই সকল হরমোন গুলাকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। তাহলে অ্যাড্রেনালিন আর অ্যাড্রিনালিনও হচ্ছে এক ধরনের নিউরোট্রান্সমিটার। তাহলে অ্যাড্রেনালিন একটা আর নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনকে বলা হয় এমার্জেন্সি হরমোন, মানে আমরা যখন এমার্জেন্সি কন্ডিশনে মানুষ যায়, একটা এমার্জেন্সি কন্ডিশনে শরীরের মধ্যে যে সকল ঘটনা ঘটে সেগুলো হচ্ছে অ্যাড্রেনালিন করে। ওই আগে ওই ফোন দিছিল, ফোন দিছি, ও তো ফাইন আছে। তাই এটা কথা বলে পরে তো আমি ফোন করে বলছিও আসলে না, আমার উপর বললো স্যার পৌঁছে যাবে, আমি এটা তো বলতে পারি না, আপনি যোগাযোগ করুন। না না, ওনারা কথা বলতেছে না 16 তারিখ হবে এটা বলছি, 16 তারিখ পরীক্ষাটা হবে। এটা অনেক পরে আসছে তো সময় না, 23 তারিখ। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে অ্যাড্রেনালিনটা হচ্ছে আমাদের এমার্জেন্সি কন্ডিশনে, মানে আগামী শুক্রবার যদি ওদের ক্লাস হয়, একজন মানুষ তাহলে ওদের ক্লাস মানে ওদের পরীক্ষা হলে ওদের ক্লাসটা সামনে যদি একটা বাঘ আসে, তাহলে আমি কি করব? আমার শরীরে একটা এমার্জেন্সি কন্ডিশন সৃষ্টি হবে, সেটা হচ্ছে আমার ধরেন বুক ধরফর করবে, মানে কি হার্ট রেটটা বেড়ে যাবে, চোখগুলো বড় বড় করে আমি তাকাবো। দুই নাম্বার কথা হচ্ছে আমি বাঘ দিব, অবশ্যই দৌড় দিব। তাহলে দৌড় দিলে কিন্তু আমার শ্বাস-প্রশ্বাস বেড়ে যাবে, 1-2 নাম্বার শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, মানে আমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে এবং যত কোষ আছে সব কাজ বেড়ে যাবে। বুঝতে পারছেন? এই আর নরঅ্যাড্রেনালিন ভালো কি কথা, সেজন্য অ্যাড্রেনালিনটা বলতেছে যে এমার্জেন্সি কন্ডিশনে কাজ করে। এই দুইটা হলো মেডুলা থেকে আসে, আর কর্টেক্স থেকে তো বললাম। এখন আসেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড এর পরে হচ্ছে আমাদের নিচে, এখন আসি আমরা গোনাড, যেগুলা গোনাড বলে হচ্ছে জননাঙ্গ যেগুলা। তাহলে মেল আর ফিমেলের প্রধান জননাঙ্গ পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে টেস্টিস, কারণ এখান থেকে শুক্রাণু তৈরি হয়। তাহলে টেস্টিসও কিন্তু একটা গ্রন্থি, সেটা কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। এই টেস্টিস তাহলে টেস্টিসের কাজ কি? এক নম্বরে হচ্ছে শুক্রাণু তৈরি করে, দুই নম্বরে এখান থেকে টেস্টোস্টেরন একটা হরমোন তৈরি হয়। লাইট নষ্ট হয় না তো, একটু চেয়ার দিয়ে ঠিক করতে হইবে, লাইট নষ্ট হয়ে যাবে। এই টেস্টোস্টেরনের কাজ হচ্ছে, আমি
ওইটা লাগাইলাম না, সেকেন্ডারি লাগছো না একটা সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কথাটার অর্থ হচ্ছে জন্ম থেকে মানুষ যে ছেলে তার একটা হ্যালো বৈশিষ্ট্য আছে, মানে আমরা কিছু দেখে চিনবো যে সে তোমার মাথা ছেলে জন্মের পর থেকে। তাহলে সেটা হচ্ছে প্রাইমারি, মানে যেটা দেখে চিনবো সেটা হচ্ছে তার প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক বা প্রাইমারি যৌন বৈশিষ্ট্য। আর মানুষ যখন বয়ঃসন্ধিকাল পার হয় আস্তে আস্তে তার আরো কিছু বৈশিষ্ট্য আসে বা শারীরিক কিছু চেঞ্জ আসে। ছেলেদের ক্ষেত্রে আলাদা চেঞ্জ আসে, মেয়েদের ক্ষেত্রে আলাদা চেঞ্জ আসে। তাহলে পরবর্তীতে যেই সকল চেঞ্জ আসে সেগুলোকে আমরা বলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য। এই টেস্টোস্টেরন হরমোনটা পুরুষদের ক্ষেত্রে সেকেন্ডারি যে যৌন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো প্রকাশে সাহায্য করে। কথা বুঝতে পারছেন? আর শুক্রাণু তৈরি করে। এই হচ্ছে টেস্টিসের মোটামুটি এই মানে প্রধান কাজ হচ্ছে এই দুইটা তৈরি করা। এবার আসি মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ওভারি বা শুক্রাশয়। হ্যাঁ ডিম্বাশয় না, বলিস। ডিম্বাশয় কয়টা থাকে বলেন তো, মেয়েগুলো বলেন। হ্যাঁ দুইটা থাকে, কারো একটা থাকতে পারে। ছেলেদের কিন্তু টেস্টিস দুইটা থাকে, কারো একটাও থাকতে পারে। বুঝতে পারছেন? সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে, সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে। তাহলে ওভারি থেকে আমাদের কিছু হরমোন আসে। হ্যাঁ, তাহলে প্রধান যেটা আসে সেটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণু বা ওভাম, ঠিক আছে, ওভাম। তারপরে এখান থেকে আসে আমাদের ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন একটা হরমোন আসে, প্রজেস্টেরন একটা হরমোন আসে। ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। হ্যাঁ, ওভাম হরমোন না তো, ওভাম একটা কোষ, সেল। হ্যাঁ, ডিম্বাণু এটা একটা সেল। আর এখান থেকে আসে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, মেইন দুইটা হরমোন আর কি। তাহলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরনকে বলা হয় প্রেগন্যান্সি হরমোন, মানে পি দিয়ে মনে রাখবেন যে এটা হচ্ছে একটা প্রেগন্যান্সি হরমোন। মানে প্রেগন্যান্সির সময় তাহলে কি কি দরকার? আপনার প্রেগন্যান্সির সময় মানুষ মেয়েদের ইউটেরাসে কিছু চেঞ্জ হয়। মানে ওভাম আর শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলন হয় তখন জাইগোট তৈরি হয়। এইটা এসে এই ইউটেরাস বা জরায়ুর ওয়ালের মধ্যে এখানে ইয়া হয়। তাহলে এই ওয়ালটা কিন্তু ওই সময় ঠিক হইতে হয়, মোটা হতে হয়, এবং এখানে প্লাসেন্টা তৈরি হয়, একটা প্লাসেন্টা বা অমরা বলে। ঠিক আছে, এই জিনিসগুলা তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করে হচ্ছে প্রজেস্টেরন। আর ইস্ট্রোজেনটা হচ্ছে নরমাল। মানে ছেলেদের ক্ষেত্রে আমরা বললাম যে টেস্টোস্টেরনটা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা পালন করে, মেয়েদের ক্ষেত্রে এটা হচ্ছে ইস্ট্রোজেন। এক, দুই নাম্বার হচ্ছে এই হরমোনটা মেয়েদের যে রজ চক্র বা মাসিক যে সাইকেল আছে, হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল, এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ইস্ট্রোজেন। আরেকটা আমরা বলছিলাম না লুটেনাইজিং হরমোন, বলছিলাম এলএইচ হরমোন আগে, পিটুইটারি থেকে আসে। এই হরমোনটারও কিন্তু একটা ভূমিকা আছে। কোনটা? অ্যান্ড্রোজেন, ওটা ছেলেদের, মেয়েদের থাকে না। মেয়েদের থাকলেও ওইটা পরে কনভার্ট হয়ে ইয়া হয়ে যায়, ইস্ট্রোজেনে ইয়ে হয়ে যায় আর কি। মানে হ্যাঁ, কারো যদি অ্যান্ড্রোজেন আবার বেশি থাকে মেয়েদের ক্ষেত্রে, মানে কনভার্ট হইতে পারতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু ওই মেয়ের
ছেলেদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, মানে অ্যান্ড্রোজেনটা যদি বেশি থাকে, এরকম হয় কিন্তু মানে, হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রোজেনের প্রভাবে কিন্তু যে আমরা যে হিজড়াগুলা বলি ওদের কিন্তু অ্যান্ড্রোজেনের ইয়া বেশি থাকে আর কি ছেলেদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এটা গেল ওভারি টেস্টিস। আর কিছু আছে আমাদের, ধরেন রিল্যাক্সিন একটা হরমোন আছে, রিল্যাক্সিন। এটা কিন্তু প্রেগন্যান্সির সময় এই হরমোনটা কাজ করে। মানে আমরা অক্সিটোসিন পড়ছিলাম না, যে ডেলিভারির সময় ও ইউটেরাসকে চাপ দেয়, কিন্তু রিল্যাক্সিনটা হচ্ছে পুরা প্রেগন্যান্সি সময়টাতে সে মাসেলটাকে রিল্যাক্স রাখে, মানে ইউটেরাসের যে মাসেলগুলো আছে ওয়ালটা, সেটাকে সে রিল্যাক্স রাখে। রিল্যাক্স না রাখলে কি হবে, অক্সিটোসিন এসে যদি চাপ দেয় তাহলে অ্যাবর্শন হয়ে যাবে, মানে টাইম হওয়ার আগেই বাচ্চা বের হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের রিল্যাক্সিনটা কিন্তু ভূমিকা পালন করে, মানে ইউটেরাসের যে ওয়ালটা আছে সেটাকে সে রিল্যাক্স দেয় এবং বাচ্চা এখানে আস্তে আস্তে বড় হতে থাকে প্লাসেন্টার ভিতরে। ক্লাসগুলো একদম ইয়ে করে দেবো, কমপ্লিট করে দেবো। মুখের ব্যাগগুলো। চনাটা লাগলে তো আরো কিছু জিনিস আছে, যেমন প্লাসেন্টা যেটা, হ্যাঁ প্লাসেন্টা বা অমরা যেটা বলে, মানে যেটার ভিতরে বাচ্চাটা বড় হয়, ওইটাও কিন্তু গ্রন্থি হিসেবে কাজ করে। তারপরে আমাদের হচ্ছে, ধরেন এখানে একটু জিনিসটা বোঝায়, এটা হচ্ছে আমাদের ওভারি, ঠিক আছে? ওভারির ভিতরে যে ডিম্বাণু তৈরি হয়, এটা একটা প্রসেস আছে। এখানে কিছু ফলিকল তৈরি হয়, হ্যাঁ ফলিকল গুলো আস্তে আস্তে বড় হয়, ম্যাচিউর হয়, মানে ছোট থেকে এরকম করে বড় হয়। তাহলে প্রথম দিকে অনেকগুলো ফলিকল থাকে, এই ফলিকলের ভিতরে কিন্তু ডিম্বাণুটা থাকে। তাহলে প্রতি মাসে এরকম একটা করে ফলিকল ম্যাচিউর হয়, পরিপক্ক হয়, এবং ওইখান থেকে একটা করে ডিম্বাণু বের হয়ে আসে। ধরেন এই এই ফলিকলটা থেকে ডিম্বাণু বের হয়ে আসলো, কথা বুঝতে পারছেন? তাহলে এর একটা অংশ থাকলো না, অবশিষ্ট অংশ, এটা একটা মনে করেন স্যাকের মতো একটা, থলির মতো একটা অংশ বাকি থেকে গেল, এই জায়গাটা ফলিকলটা। এই ফলিকলটা কিন্তু পরবর্তীতে একটা গ্রন্থি হিসেবে কাজ করে, মানে এইখান থেকে পরবর্তীতে আমাদের হরমোন আসে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন হরমোন গুলো আসতে পারে। এইটাকে তখন আমরা বলি কর্পাস লুটিয়াম বলে, কর্পাস লুটিয়াম। তাহলে এটা কোথা থেকে আসলো, ফলিকল থেকে তৈরি হলো আর কি, ফলিকল থেকে কর্পাস লুটিয়ামটা তৈরি হলো। এই বই বই এই ভাই কর্পাস ওইগুলো লুটিয়ামও কিন্তু একটা ম্যাডামের গ্রন্থি, কাছে অন্ধকার ইংলিশ দুইটা বই আছে। এগুলো ক্লাস কন্টিনিউ করলে থাক। এই ওগুলো গেল বই পড়া আমাদের আজকে ওইগুলো বই গ্রন্থি আর যদি বা কন্টিনিউ করলে গ্ল্যান্ডুলার সিস্টেম। তো পড়তে হবে না। এর নিয়ম হলো না কেনা, এখন কি করবো? এখানে ইম্পর্টেন্ট দুই জিনিস নম্বর হচ্ছে কথা হলো গ্রন্থি যে কাকে বলে, এগুলো যখন চালু হয়ে বই যাবে করা তখন দেখবো অন্তঃকরা আরেকখানে গ্রন্থিগুলা বৈশিষ্ট্য বা পার্থক্য, সেটা বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে অথবা পার্থক্য হিসেবে আসতে পারে, আর উদাহরণ গুলা পড়তে হবে। আর বাকি কথা হচ্ছে হাতে বই দিব। আপনাদের মানে গ্রন্থিগুলোর নাম বই অন্তত তো নাই, জানা থাকতে হবে, যে ফার্মাকোলজি এই বই আছে গ্রন্থিটা একটা। অন্তঃকরা, এই গ্রন্থিটা বই বই করা কেনা যায়, বাকি কারণ কি আছে? এগুলো এটা তো হচ্ছে বই আমাদের নাই। নৈবেদিক পরীক্ষা যেটা আছে মামুন বা এমসিকিউ একটা পরীক্ষা হয়, বুঝলি? এখানে কিন্তু আসবে যে নিচের কোনটি অন্তঃকরা গ্রন্থি, বই করা গ্রন্থি, বা এরকমও আসতে পারে যে কোন গ্রন্থি থেকে কোন মেডিকেল হরমোনটা প্র্যাকটিস আসে। অনেকগুলো থাকি গেছে। আমরা বললাম না যে এই গ্রন্থি থেকে 1 এই 2 হরমোন আসে, 3 4 কর্টেক্স 5 থেকে এটা আসে, 6 মেডুলা 7 থেকে থাকি এটা গেছে। আসে, অ্যান্টেরিয়র লোব অন্যগুলো কম থেকে এটা কেন? আসে, পোস্টেরিয়র লোব ফার্মাকোলজিও থেকে কম, এটা আসে। অ্যানাটমিও কম, মেডিকেল আর গাইনি সার্জারি মানে প্রথম অনেকে দুইটা প্লে দেন, দুইটা হ্যাঁ নিছে। প্লে এই দেন। ফার্মাকোলজিতে আপনি কিছু কারো কোনো প্রশ্ন ফার্মাকোলজি থাকলে টাইপের বলেন। আছে। Like to say that it helps control growth, helps control your life, and our ability to respond to the environment. What can you say? কোনটা?
So what this সিস্টেম is not like this picture right মানে here of the digestive system, the esophagus. অনলাইনে অনলাইনে আমরা আরো ফর্মাল লেকচার অনলাইনে লেকচার পাবেন, কিন্তু বেশিরভাগ লেকচার হচ্ছে ইংলিশে থাকবে, বা এগুলো যেহেতু মেডিকেল টার্ম ওরা বেশি ইউজ করবে। আমার কথা বুঝতে পারছেন তো? মানে মেডিকেলের শব্দগুলো বেশি ব্যবহার করবে, তখন আপনার মাথা আরো ঘোরাবে। এগুলোর মধ্যে এগুলো বেশি এগুলো করতে হবে। আমাদের বইটাতে আপনি যেভাবে লেকচার দিচ্ছেন স্যার, হ্যাঁ, আমাদের বইটা তো ওইভাবে তো লেখা নেই। এখানে বেশিরভাগ বেঙ্গলি ট্রাই বা কোনটা ব্যবহার করা হয়েছে এটা বুঝতে অনেক কষ্ট। কোথায়? এইভাবেই তো আছে। সেই পাশেগুলো করতে হবে। সেগুলোর নামগুলো আর কি? হ্যাঁ, পূর্ণরূপ গুলা মানে অনেকগুলো যে অ্যাডগেট চলে যান, যাদের ইয়ে আছে চলে যান। Respond in some kind of way. এগুলো বেশ জটিল, বুঝছেন? এখানে যেগুলো দেখাইছে রিসেপ্টরে গিয়ে কাজ করে, মোটামুটি জটিল জিনিস এগুলো। অনেক দেখছি অনলাইন এখানে আসলে ওগুলো ইংরেজি। হ্যাঁ, এটা আপনাদের আগামী এই সপ্তাহ থেকে ক্লাস 3টা করে হবে, মঙ্গলবার সব অ্যাড হয়ে যাবে। তাহলে এখন থেকে আপনাদের ক্লাস হলো রবি মঙ্গল শুক্র 9টা সময়, ঠিক আছে? আর আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে